এশিয়ার যে অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি অঞ্চল হচ্ছে মধ্য এশিয়া, আরেকটি অঞ্চল রয়েছে ইন্দোচীন। এই দুটি সম্পর্কে আজকের ভিডিও লেকচারে আমরা জেনে ফেলব। প্রথমত যেই মধ্য এশিয়া, এই মধ্য এশিয়ার দেশ হচ্ছে পাঁচটি কি কি? তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তান। আমরা একটু মানচিত্রে দেখার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি এটা কাজাখস্তান, এটা উজবেকিস্তান, এটা তাজিকিস্তান, এটা কিরগিজস্তান এবং এদিকে দেখতে পাচ্ছি তুর্কমেনিস্তান। এই যে পাঁচটি স্থান, সেটি হচ্ছে আমাদের মধ্য এশিয়ার দেশ। এবং সহজে মনে রাখার পদ্ধতি হচ্ছে এশিয়ার যে পাকিস্তান এবং আফগানিস্তান, এই দুইটা বাদে যতগুলো দেশের নামে শেষে স্থান আছে সবগুলোই হচ্ছে আমাদের মধ্য এশিয়ার দেশ। সবগুলোতে আমাদের কি আছে? স্থান আছে। এই জন্য আমরা এটি সহজেই মনে রাখতে পারি। এখন আসি, এই মধ্য এশিয়ার পূর্ব দিকে আছে হচ্ছে কাস্পিয়ান সাগর। এটা আমরা একটু জেনে রাখবো যে মধ্য এশিয়ায় আছে হচ্ছে কাস্পিয়ান সাগর, মধ্য এশিয়াতে অবস্থিত। এবং জনসংখ্যার মধ্য এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কোনটি? সেটি হচ্ছে উজবেকিস্তান। এই যে রাষ্ট্রটা আমরা দেখতে পাচ্ছি, এই যে রাষ্ট্রটা দেখেন, রাষ্ট্রটার যেই সাইজ সেটি খুবই লম্বা এবং বিদঘুটে। এটি হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। আর যদি বলি যে আয়তনে বড় কোনটি, সেটি আমরা দেখতেই পাচ্ছি এই যে সাদা অংশটুকু, যেই কাজাখস্তান যেটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের আয়তনে বৃহত্তম রাষ্ট্র। এবং এরপরে যদি আমি যাই যে জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি, সেটা হচ্ছে তুর্কমেনিস্তান। সেটা হচ্ছে এই যে তুর্কমেনিস্তান, এটি হচ্ছে ক্ষুদ্রতম। এরপরে যদি আসি, মধ্য এশিয়ার সব দেশই কি স্থলবেষ্টিত। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, কারণ পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র কিংবা ল্যান্ডলকড কান্ট্রি। এগুলো কোন দেশ? যেই সমস্ত দেশগুলোর সাথে সরাসরি সমুদ্রের কোনো সংযোগ নেই সেগুলোকে বলা হয় ল্যান্ডলকড কান্ট্রি। যদি প্রশ্ন আসে নিচের কোনটি ল্যান্ডলকড কান্ট্রি, আর সেখানে যদি এই মধ্য এশিয়ার কোনো স্থানযুক্ত কোনো একটা দেশের নাম তুমি পাও, সাথে সাথে আনসার করে দেবা সেটা, কারণ মধ্য এশিয়ার সবগুলো দেশই ল্যান্ডলকড কান্ট্রি বা স্থলবেষ্টিত রাষ্ট্র। এটি ছিল আমাদের যেই মধ্য এশিয়া। এখন আমরা চলে যাব ইন্দোচীনে। ইন্দোচীন নামে আরেকটি অঞ্চল রয়েছে, সেই অঞ্চলটি তিনটি দেশ নিয়ে গঠিত। তিনটি দেশ কি কি? একটি হচ্ছে লাওস, একটি কম্বোডিয়া, আর একটি হচ্ছে ভিয়েতনাম। আমরা একটু মানচিত্রে দেখে ফেলি। সেটি হচ্ছে এই যে আমরা লাওস, এই যে কম্বোডিয়া, আর এটা হচ্ছে এই যে লম্বা করে ভিয়েতনাম। এই তিনটি দেশকে বলা হয় ইন্দোচীন। কেন এই তিনটি দেশকে ইন্দোচীন বলা হয়? এই নামটি কারা দিয়েছিল? এই নামটি দিয়েছে হচ্ছে ফ্রান্স এই নামটি দেয়। ফ্রান্স তখন এই তিনটা দেশকে একসাথে শাসন করত। এবং আমরা দেখেছি যে এর উপরের দিকে কিন্তু চীন, আর এদিকে যদি আবার আসি মিয়ানমারের এপাশে, এদিকে আমরা পাবো হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া এবং চীন তার মাঝে অবস্থিত বলে এখানে এটিকে বলা হয় ইন্দোচীন। আবার কেউ ব্যাখ্যা করেন যে এই অঞ্চলটা চায়না এবং ইন্ডিয়ার মাঝে হওয়ার কারণে এখানে একটা কালচারাল ব্লেন্ড হয়েছে, অর্থাৎ এখানে চীন এবং ইন্ডিয়া দুইটা সংস্কৃতি ব্লেন্ড করে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ইন্দোচীন। এই ইন্দোচীনের দেশ তিনটার নাম হচ্ছে আমাদের মনে রাখতে হবে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। ইন্দোচীন স্থলবেষ্টিত রাষ্ট্র হচ্ছে লাওস। আমরা যদি লক্ষ্য করে দেখি, ভিয়েতনামের সাথে এদিকে সমুদ্রের সংযোগ রয়েছে এবং কম্বোডিয়ার সাথে সমুদ্রের সংযোগ রয়েছে, কিন্তু লাওসের সাথে সমুদ্র সংযোগ নেই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ল্যান্ডলকড কান্ট্রি। এরপরে আসি, তিনটি দেশই উপনিবেশ ছিল ফ্রান্সের, যেটি ইতিমধ্যে আমি বলেছি। ইন্দোনেশিয়ার পূর্ব দিকে, এই যে ইন্দোনেশিয়া, তার পূর্ব দিকে দক্ষিণ চীন সাগর এবং দক্ষিণ পশ্চিমে আমার ইন্দোচীনের এই যে ইন্দোচীন, তার দক্ষিণ দিকে কি আছে? দক্ষিণ দিকে আছে চীন সাগর। এবং দক্ষিণ পশ্চিম দিকে যদি আমি যাই, তাহলে আছে হচ্ছে এই যে সিয়াম উপসাগর, আরেকটি উপসাগর রয়েছে। আমরা শুধু চীন সাগরের কথা মনে রাখলেই হবে। ভারতীয় ও চীনা সংস্কৃতির যে সংমিশ্রণ, সেটির কারণেই এটাকে ইন্দোচীন বলা হয়। সেটির ব্যাখ্যা আমরা শুরুতেই করেছি। এটি ছিল আমাদের মধ্য এশিয়া এবং ইন্দোচীন, এই দুটি অঞ্চলের আদ্যপন্ত সবকিছু। এই তথ্যগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। আশা করছি এখান থেকে তোমরা পরীক্ষায় কোশ্চেন কমন পাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।